হেফাজতে ইসলাম এরকম অন্যান্য ইসলামিক সঠিক দল যারা ইসলামের জন্য আন্দোলন করেছিল, শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে নির্বিচারে গুলি করে এদেশের তাওহীদি জনতার রক্তে শাপলা চত্বরের রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে এরপরে নিজেরাই এক একটা ঘটনা ঘটাতো এবং মাদ্রাসার ছাত্র আলেমদেরকে গ্রেফতার করে তাদেরকে সেই ঘটনার নায়ক বানিয়ে সাজানো হতো। আপনারা জানেন, এই বাংলাদেশের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক চরম ইসলাম বিদ্বেষী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এদেশের তাওহীদি জনতার বিরুদ্ধে বিষোদ্গার করা, এমনকি আল্লাহর রাসূল শবে কদর, লাইলাতুল কদর এইসব শব্দ নিয়ে পর্যন্ত মজাক করে করে এদেশের যুব সমাজ থেকে ইসলামের ভালোবাসাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। সে সময় একদল তরুণ যুবকেরা ওদের জবাব দেওয়ার জন্য কলমের যুদ্ধ করেছিল, কথার যুদ্ধ শুরু করেছিল। এর মধ্যে একদল ছিল ফারাবি বলেন, এই ফারাবি ছেলেটা বর্তমানে প্রায় অন্ধ হয়ে গেছে, সে আলো দেখতে পারে না। আমি তাকে উপহার মজাক করে ভর্তি করে বলতাম নকটান, নিশাচর। এই ছেলেটা নিজের মাকে বাপকে হারিয়েছে, এরপরে তার সৎ মা তাকে কোন রকম খরচপাতি চালায়, অসহায় অবস্থায় আছে, কোনো অপরাধ নেই, তারপরেও তাকে যাবজ্জীবন সাজা দিয়ে তাকে জেলখানায় অন্ধকারে নিবদ্ধ করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার নামে শেখ হাসিনা এক নাটক করেছিল। আপনারা জানেন, যদি তাকে হত্যা করার জন্যই হামলা হতো, তাহলে হামলা কেন তার বক্তব্য শেষ হওয়ার পরে করা হবে? শুধু তাই না, এতগুলো বোম ফুটলো, গ্রেনেড ফুটলো, এত লোক মারা গেল, কিন্তু শেখ হাসিনার কিছুই হলো না। বারবার হামলা হয়, শেখ হাসিনা মরে না। আমাদের প্রশ্ন, যারা হামলা করে তারা নিশ্চয় জানে শেখ হাসিনাকে হত্যা না করে, নাটক করে এই মামলা সাজিয়ে এদেশের তাওহীদি জনতাকে গ্রেফতার করার জন্য চক্রান্ত করা হয়েছে। আজকে সেই মামলায় গ্রেফতার হয়ে শেখ ফরিদ, এরপরে মাওলানা ইয়াহিয়া, শফিকুল ইসলাম সহ আরো অনেক আলেম, এদের মধ্যে মুফতি আব্দুল হাই সাহেব জেলখানায় মারা গেছেন, মুফতি ইয়াহিয়া সাহেব মারা গেছেন। আমি তার মৃত্যুর দিন চাক্ষুষ দেখেছি। তাকে সরকারি হাসপাতালে পাঠালাম, জেলখানার ভিতরে হাসপাতাল, তাকে ভর্তি করানো হয় না, পাঠিয়ে দিল। বেচারা রাস্তায় একবার বসে, একবার উঠে, একবার বসে, একবার উঠে, এরকম করতে করতে অনেকক্ষণ সময় লাগিয়ে রুমে আসলো। এসে আবার অসুস্থ হয়ে পড়লো। আমরা বললাম যে আপনি আবার হাসপাতালে যান। তিনি বললেন, আমাকে আর হাসপাতালে পাঠিও না, আমি তোমাদের কোলে বসে মরতে এসেছি। ঠিকই 5 মিনিট যায় নাই, এর মধ্যেই সে আমাদের আর এক আবু তাহের তার বুকের সাথে মাথাটা মিলিয়ে এরপরে বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শাহাদাতের মৃত্যু করে ঢলে পড়েছেন। এমনি ভাবে মুফতি আব্দুর রউফ সাহেব জেলখানায় মারা গেছেন। আমার মামলাগুলো দীর্ঘদিন পর্যন্ত পড়ে আছে, কোনো বিচার নেই। কেন বিচার করে না? কারণ তারা জানে সাজানো মামলা, বিচার হলে পরে দেখলাম কিছু লোক বসে আছে সিটিডিসির ইমরানের নেতৃত্বে। আমাকে জেলখানার থেকে নিয়ে আসা হলো। আপনারা জানেন জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে,
জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে, জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে। আমাকে বের করে নেওয়া হলো, 3টা গাড়ি সেখানে আগের থেকে উপস্থিত ছিল, আমার মাথায় চমটুপি পরানো হলো, এরপরে নিয়ে সিডিডিসি ভবনে ঢুকানো হলো, সেখানেও সিসি ক্যামেরা আছে। আমাকে যে আয়না ঘরে রাখা হলো সেই সিডিডিসি ভবনের সেই রুমের সামনেও সিসি ক্যামেরা ছিল। এরপরে প্রচার হলো জসিমউদ্দিন রহমানী জামিনে বের হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে গ্রেফতারের জন্য তালাশ করা হচ্ছে। এরপরে 2 দিন রেখে 3য় রাতে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য মোহাম্মদপুর সেই যে কবরস্থান তৈরি করেছে হাসিনা, দেশের মানুষকে কবর দেওয়ার জন্য 80,000 মানুষকে একবারে কবর দেওয়া যায় এমন এক কবরস্থান তৈরি করেছে। সেই কবরস্থান তৈরি করতে গিয়ে আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার বাড়ি পর্যন্ত দখল করে রেখেছে। এখান থেকে আমাকে ক্রস ফায়ার দেওয়ার সাহস হলো না, হয়তো লোকেরা টের পেয়েছে, ফিরিয়ে নিয়ে আসলো। এরপরে একটা মামলা দিল, সেই মামলায় এখন পর্যন্ত আমাকে ঝুলতে হচ্ছে। আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা এত কিছু খুঁজে বের করতে পারেন, দিন দুপুরে আমাকে এতগুলো সিসি ক্যামেরার মাধ্যমে ছিনতাই করলো, অপহরণ করলো, গ্রেফতারের নাটক করলো, আপনারা কোথায় ছিলেন? কেন এখন পর্যন্ত এটা বের করে হাসিনার এই নাটকের সত্যিকারটা প্রমাণ দিতে পারলেন না? হাসিনার নাটক আরো আমি দেখাই। অভিজিৎকে যখন হত্যা করলো কে বা কারা, তখন অভিজিৎ হত্যার মামলা, যেহেতু অভিজিৎ রায় ছিল আমেরিকান নাগরিক, সেজন্য একটা নাটক সাজালো। তৌহিদুল ইসলাম নামে একজনের লন্ডনের নাগরিক, মানসিক রোগী, বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছে, তাকে গ্রেফতার করলো। আমার ছোট ভাই একটা কলেজের প্রফেসর ছিল, একটা সরল সোজা মানুষ, গ্রামের এক কলেজের প্রফেসর, তাকে ধরে আনা হলো। এরপরে সাজানো হলো, এরা পিএসসি পার্কে বসে তারপরে অভিজিৎ রায়ের মামলার হত্যার পরিকল্পনা করে, তারপরে হত্যা করেছে, এরপরে এই করেছে, এই করেছে, এমন ভাবে নাটক সাজিয়ে প্রচার করলো। বাংলাদেশের না আন্তর্জাতিক সব মিডিয়া সেটা প্রচার হলো। কিন্তু যেহেতু বিষয়টা আমেরিকান নাগরিকের, আমেরিকা বুঝতে পারলো এটা সাজানো, আমেরিকা ভেটো দিল অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা। তখন এই মামলা বাতিল হয়ে গেল, নতুন করে আবার আসামি ধরা হলো। আমি জিজ্ঞেস করতে চাই, প্রথমবার যাদেরকে গ্রেফতার করে নাটক সাজানো হয়েছিল, পরে যাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো, আমার ভাইটাকে অত্যাচার করে হত্যা করা হলো, এদের বিচার কে করবে? আমি এদেশের সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি কোনদিন জিজ্ঞেস করেছেন পুলিশদেরকে যারা নাটক সাজিয়েছিল যে তোমরা যে প্রথমবার গ্রেফতার করে এত সুন্দরভাবে সাজালে, কোন জায়গায় পরিকল্পনা হয়েছে, কে হত্যা করেছে, কখন করেছে, একেবারে চাক্ষুষ সব দেখিয়ে দিল, পরে দেখা গেল সব ভুয়া প্রমাণিত হয়েছে, অন্য আসামিদেরকে গ্রেফতার করে আবার তাদেরকে দিয়ে সাজাইয়েছে। আমি জানি না দ্বিতীয়বার যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে এরকম নাটকের মাধ্যমে গ্রেফতার করেছে কিনা। সেজন্য মনে রাখতে হবে, শেখ হাসিনার আমলে যতগুলো গ্রেফতার করা হয়েছে বেশিরভাগ বরং সবগুলোকে বিভিন্ন নাটক সাজিয়ে ওদের অন্যায় হত্যাগুলোকে থামাচাপা দেওয়ার জন্য এই কাজগুলো করেছে। যখনই বাংলাদেশে কোন বড় ধরনের অপকর্ম হাসিনা করেছে, নির্বাচন করেছে, রাতের নির্বাচন, সারা বিশ্ব তার বিরুদ্ধে রেখেছে, বিশ্ব দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হলিউড হামলা চালিয়ে গোটা বিশ্ব দৃষ্টিভঙ্গি সে রাতের নির্বাচনের থেকে ফিরিয়ে, সমালোচনার থেকে ফিরিয়ে হলিউড থেকে ঘুরিয়ে দিয়েছিল। বারবার সেই নাটক করেছে। আপনারা ক্ষমতা এসেছেন সেই সকল নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের রক্তের বিনিময়ে, সেই সকল মজলুম মানুষেরা ক্ষমতা এসেছেন। আপনাদের উচিত হবে অতি দ্রুত শেখ হাসিনার আমলে যতগুলো মামলা হয়েছে, তথ্য প্রযুক্তি আইনে, সন্ত্রাসবাদ আইনে, সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে যারা ইসলামিক সংগঠনের যে সংগঠন হোক না কেন সকলকে নির্দোষ ভাবে বেকসুর খালাস দিয়ে মুক্তি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।
আমি জানি বাংলাদেশে একদল আছে আল্লাহর দল, এদের নেতারা জেলে আছে, এদের সম্পর্কে আমি জানি এরা কোনো জঙ্গি সংগঠন না। এখন তারা তাদের ভুলভ্রান্তি ছিল, বুঝতে পেরেছে। তারা আগে বলতো নামাজ 2 রাকাত, কোরআন মানা লাগে, হাদিস লাগে না। এখন তারা তওবা করেছে, কোরআন হাদিস মানে। এরকম ভাবে হিজবুত তাহরীর এই সংগঠন কোনো জঙ্গি সংগঠন না। এদের কাজ লিফলেট বিতরণ করা আর খেলাফত চাওয়া। হাসিনা এই সব দলগুলোকে জঙ্গি বানিয়ে অতি দ্রুত নিষিদ্ধ করেছে। এরপরে শুধু এটাই নয়, যে দলের অস্তিত্ব নেই, আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে, কাল্পনিক দল তৈরি করে, তার আবার প্রধান গুরু বানিয়ে দিল আমাকে। আমি বারবার চ্যালেঞ্জ করেছি, এখনো চ্যালেঞ্জ করছি, সাংবাদিক ভাইরা আপনারা এত কিছু খুঁজে বের করেন। আমি বলছি আমার গ্রেপ্তারের আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব ছিল না। আর যদি আমার অজানা মতে কোন জায়গায় থেকে থাকে, আমার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না, আমার বক্তব্য, আমার লেখা সবগুলো রেকর্ড আপনাদের কাছে আছে। আপনারা খুঁজে দেখুন কোথাও এই আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের অস্তিত্ব, আমার কোন লেখা বা কোনো কিছু আছে কিনা। এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এদেশের ভিতরে যখন একটা তাওহীদের বিপ্লব শুরু হয়েছিল, তাওহীদের জাগরণ তৈরি করা হয়েছিল। সেই তাওহীদের জাগরণ ধ্বংস করার জন্য নতুন করে একটা দল তৈরি করে হাসিনা ভারতের নির্দেশে, এই যে তৎকালীন ডিবির প্রধান ছিল মনিরুল ইসলাম মনির, মদখোর, সারাদিন মদে ডুবে থাকতো, সেই মদখোর মনির, মশিউর রহমান, তাওহীদ, এই লোকগুলো। তারপরে একটা নিবারণ চন্দ্র বর্মন। এই নিবারণ চন্দ্র বর্মন আপনারা জানেন, সে রাজশাহীতে পরে ওসি হয়ে আর একজনের বউ ধর্ষণ করে শাস্তি স্বরূপ তাকে আবার পার্বত্যঞ্চল পাঠানো হয়েছিল। এই নিবারণ চন্দ্র, এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে, এই সব নাটের গুরু হচ্ছে এই মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, এরকম ভাবে ইমরান, এরকম ভাবে আরো অনেকগুলো, যাদের নামগুলো আমি এখন সব বলতে পারছি না। এর সঙ্গে জড়িত কিছু পত্র পত্রিকা, ডেইলি স্টার, তারপরে প্রথম আলো, কালবেলার সাংবাদক কিশোর বাজেন, সন্তোষ শর্মা, আর একটা সাংবাদিক আছে নাম করা, এটাও ছিল ওখানে। এরা সরাসরি এই টিভির সঙ্গে আতাত করে হাসিনা, এটার প্রধান কার্যালয় হল তৎকালীন ডিবি অফিস, বর্তমান সিডিডিসি ভবন, এবং এটার যত কর্মী হচ্ছে, প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিকগুলো, আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি, এটিইউ, এবং এই যে আরেকটা কি আছে সিডিডিসি। এই সমস্ত লোকগুলো হচ্ছে হাসিনার বাচ্চাটা গোলাম, যারা হাসিনা প্রত্যেকটা নাটকের সহযোগিতা করেছে। এরাই আমাদের জুলাই আগস্টে ছাত্রদের বুকে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে। আমি এদেশের তাওহীদি জনতাকে বলবো, এখনো যদি তাদের গ্রেফতার করা না হয়, তাহলে জেনে রাখবেন তারা শক্তিশালী হয়ে শুধু আমাদেরকে নয়, জুলাই বিপ্লবের যারা সেনা ছিল তাদেরকে গ্রেফতার করার চক্রান্ত করবে। অতি দ্রুত হাসিনার আমলে যারা মামলা করেছে, মামলার আয়ু হয়েছে, মামলা সাজিয়েছে, মামলার সাক্ষী হয়েছে, এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত। ওদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন, নতুবা ওরা আবার একটা দুর্ঘটনা ঘটাবে। আর তখন যদি বাংলার তাওহীদি জনতা মাঠে নামে, ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে তাওহীদের বিপ্লব, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি, যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা না হয়, যদি আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি দেওয়া না হয়, যদি আমাদের মামলাগুলো প্রত্যাহার করা না হয়, এজন্য মাঠে নামতে হয়, বুকের তাজা রক্ত ছেড়ে দিয়ে রাজপথে শহীদ হতে হয়। তোমরা তৈরি থাকবে কিনা? ইনশাআল্লাহ। জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। যদি প্রয়োজন হয় আমাদের কারা
জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সারা বাংলা ঘাও করতে হবে। তোমরা তৈরি আছো ইনশাআল্লাহ?